নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো একেবারে ভিন্ন স্বাদের সম্পূর্ণ নতুন ধরনের গল্প, নরক লালসা। প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের প্রাপ্তমনস্কদের জন্য গল্প নরক লালসা। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা অবশ্যই এড়িয়ে যাবেন। অন্ধকার ঘরে মৃদু চাঁদের আলো প্রবেশ করছে জানালার ফাঁক দিয়ে। একটা নরম আলোর রেখা এসে পড়েছে বিছানার ওপর। ঘরের নীরবতা যেন আকাশের তারার মতো শান্ত। অনন্যা জানলার পাশে দাঁড়িয়ে আছে, চোখে মুখে একরাশ আবেগের ঝড়। পুরুষ ব্যক্তিটি ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ায়। তার স্পর্শে যেন মৃদু কাঁপুনি বয়ে যায় অনন্যার শরীরে। অনন্যার চুলের সুঘ্রাণ ভেসে আসে পুরুষটির কাছে, যেন কোনো প্রাচীন ফুলের বাগানের গন্ধ মুগ্ধতা এনে দেয়। সে হাত বাড়িয়ে অনন্যার কোমল চুলগুলো আলতোভাবে সরিয়ে দেয় কাঁধ থেকে। তাদের মধ্যে বিনিময় হয় নীরব কথোপকথন, যেন দুইজনের চোখই বলে দিচ্ছে না বলা কথাগুলো। এইবার অনন্যা তাকায় পুরুষটির দিকে, চোখ মায়াবী। পুরুষটি অনুভব করে সেই চাহনির মধ্যে মিশে থাকা আকাঙ্ক্ষা আর ভালোবাসার গভীরতা। সে অনন্যার কপালে নরম চুম্বন এঁকে দেয়, যেন কাগজে লেখা কোনো কবিতার প্রথম পংক্তি। অনন্যার চোখ বুঝে নেয় সেই স্পর্শের উষ্ণতায়। হাতের স্পর্শ ধীরে ধীরে আরো গভীর হয়। শিহরণে অনুভব করে এক অদ্ভুত টান। মৃদু স্বরে পুরুষের হাতে হাত রেখে বিছানার দিকে টেনে নেয় অনন্যা। শরীরের প্রত্যেকটা মুহূর্ত যেন একে অপরকে আবিষ্কার করছে নতুন করে। হাতের আঙুলগুলো অনন্যার মুখের রেখার দিকে এগিয়ে, ঠোঁট থেকে গলা, তারপর আরো গভীরে, তারপর নাভির কাছে। ক্ষণিকের স্পর্শ, শ্বাস প্রশ্বাসের উষ্ণতা, মৃদু আলো সবকিছু মিলিয়ে যেন থমকে গেছে পরিবেশ। শরীরে শরীর মিশে যাওয়া উষ্ণতার মধ্যে অদ্ভুত একটা মায়া। কেবলমাত্র হৃদয়ের স্পন্দন, শরীরের জোয়ার আর সুরের মূর্ছনা। প্রত্যেকটি মুহূর্তে একটা নতুন করে আবেগ। বাহুডোরে একে অপরকে বাধা, নিঃশ্বাসে নিঃশ্বাস, হৃদয়ের গভীর স্পন্দনে বাধা, যেন প্রত্যেকটা শব্দ ভালোবাসার মায়ায়। কি হলো? থেমে গেলেছে। এক সেকেন্ড, এটা খাও। এটা কি? চকলেট। চকলেট? তাহলে বাবুসোনাকে একটা দিয়ে আসি। সে তো ঘুমিয়ে পড়েছে। থাক না, ও চকলেট খেতে খুব ভালোবাসে। আমি এসেছি ও জানে না? তাহলে পরে তোমায় খারাপ ভাববে না? কেন? আমি তো জানি তুমি ওর বাবা, অসুবিধা নেই। দাও, আগে তুমি খাও, তারপরে আমি নিজেই তাহলে বাবুসোনাকে দিয়ে আসি। ঠিক আছে, দিয়ে এসো। পোশাকটা পরে নাও। কেন? আজ আর ভালো লাগছে না, বয়স হয়েছে তো। ঠিক আছে, আমি কি বলেছি? বাবুসোনা, বাবুসোনা। কে? এ কি, তুমি এত রাতে এগুলো কি করছিলে? ছেলেকে ড্রাগ নিতে দেখে রীতিমতো রেগে গেল পুরুষটি। ছেলেটির চোখ মুখো উদ্ভ্রান্তের মতো। বাপি, ভুল হয়ে গেছে বাপি, বাপি সত্যি ভুল হয়ে গেছে বাপি, আর করবো না। ঠিক আছে ঠিক আছে, আজ বাদে কাল তোমার জন্মদিন, 12 বছরে পা দেবে তুমি। এটা খাও। এটা কি বাপি? আমার কারখানায় তৈরি হওয়া নতুন একটা টফি। খাও খাও, খুব ভালো খেতে, খাও। মা, তোমার মাও খেয়েছে। তুমি কখন এলে বাপি? এসেছি তো বেশ খানিকক্ষণ, তুমি ঘুমিয়ে পড়েছিলে বলে আর তোমায় ডাকতে আসেনি। বাপি, এবার 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 বেশ কদিন থাকবে তো বাপি? বাপি বলো না বাপি, বলো না। ছেলেরা ছোটবেলা থেকেই একটু কেমন যেন। ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, পাগল। চিরদিনের জন্যে তোমার মায়ের কাছে আর তোমার কাছে আমি চলে এসেছি বাবুসোনা, চিরদিনের মতো। তাহলে বাপি, আজ 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 আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও। হ্যাঁ, চিরদিনের ঘুমের জন্য। শুয়ে পড়ো। কলকাতার ব্যস্ত দিনের শেষে যখন শহরের রাস্তাগুলো ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসে, ঠিক তখনই দক্ষিণ কলকাতার সাউথ সিটি এলাকায় এক নামী পরিবারের বাড়িতে
ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। বাড়ির ভেতরে পাওয়া গেছে সমাজসেবী অনন্যা সেন এবং তার 12 বছর বয়সী ছেলে আদিত্যর নিথর দেহ। ঘটনাস্থল দ্রুত ঘিরে ফেলে পুলিশ। খবর পাওয়ার পর পুলিশ অফিসার রবি ভট্টাচার্য তার টিম নিয়ে সেখানে পৌঁছান। দৃশ্যটা ছিল গা শিউরে ওঠার মতো। মা ও ছেলের নিথর দেহ, কিন্তু কোনো রক্তের চিহ্ন নেই। সব কিছু এত নিখুঁতভাবে সাজানো যেন কিছুই ঘটেনি। রবি মৃতদেহর দিকে তাকিয়ে সুমনের দিকে মুখ ফিরিয়ে বললেন, দেখেছ, কোনো দাগ নেই। বিষ ব্যবহার করা হয়েছে কিনা সেটা তো ময়নাতদন্তের পরই বোঝা যাবে। সুমন মৃদু হাসি দেয়, দেখেই বোঝা যাচ্ছে এটা নিছক কোনো সাধারণ খুন নয়, খুবই পরিকল্পিত। রবি প্রথমে ঘটনাটি সাদামাটা মনে করেছিল, কিন্তু যতই ঘরের চারপাশে প্রমাণ দেখতে থাকে ততই বুঝতে পারে এখানে গভীর কিছু লুকিয়ে আছে। ঘরে কোনো খুনের চিহ্ন ছিল না, দরজা তালা বন্ধ, জানালাও অক্ষত। এটা পরিষ্কার খুনি খুবই সাবধানী ছিল। ময়না তদন্তের রিপোর্ট আসে। অনন্যা এবং আদিত্য দুইজনের শরীরেই বিষ পাওয়া গেছে, কিন্তু কোথা থেকে সেই বিষ ঢুকেছে তার কোনো চিহ্ন নেই। রবির মনে প্রশ্ন জাগে, এই খুন কি এতটাই নিখুঁত যে কোনো প্রমাণ রেখে যায়নি? কয়েকদিন পর পুলিশ বিভাগে একটি অদ্ভুত ফোন আসে। ফোনের ওপার থেকে গভীর কণ্ঠে একজন বলে, তোমরা আমাকে খুঁজে পাবে না রবি, হে এক খেলা, আর এই খেলায় আমি এগিয়ে আছি। অজানা অচেনা কণ্ঠস্বর। ফোন রেখে দেওয়ার পর রবি চিন্তায় পড়ে যায়। অপরাধী কি এতটাই আত্মবিশ্বাসী যে সে নিজেই পুলিশকে খোঁজার জন্য উৎসাহ দিচ্ছে? তার মনে প্রশ্ন ওঠে, এটি কি কোনো ব্যক্তিগত আক্রমণ? কে এই অপরাধী আর কেন সে এমন করলো? একই মাথায় ওপর মহলের প্রেসার। দুটো খুন হয়ে গেল শহরের মাঝে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কুল কিনারা হলো না। মিডিয়া তো আছেই মাথা খাবার জন্যে। রবি তৎক্ষণাৎ তার টিমকে নিয়ে তদন্তে নামে। অনন্যার ব্যক্তিগত জীবন, তার শত্রুতা এবং তার সামাজিক কার্যকলাপ সব কিছু খতিয়ে দেখে। তবে তেমন কিছুই খুঁজে পাওয়া যায় না যা খুনের কারণ হতে পারে। হঠাৎ করে একদিন রবির কাছে আসে একটি অপ্রত্যাশিত সূত্র, অনন্যার ছেলের স্কুল থেকে। আদিত্য তার কিছু বন্ধুর সাথে মাদকাসক্তির পথে পা বাড়িয়েছিল। সেই বন্ধুদের একজন সম্প্রতি শহর ছেড়ে গেছে। রবি এখন বুঝতে পারে শুধু সমাজের উচ্চ স্তরের শত্রু নয়, আদিত্যর জীবনেও ছিল কিছু গোপন জটিলতা। ভাবা যায় একটা 12 বছরের ছেলের। রবির টিম যখন নতুন সূত্র নিয়ে কাজ করছে, ঠিক সেই মুহূর্তে ঘটে যায় আরও একটি ঘটনা। তার সহকর্মী সুমনকে মৃত অবস্থায় পাওয়া যায় নিজের বাড়িতে। কিভাবে এত নিরাপত্তা থাকার পরেও খুনি তাকে মেরে ফেলল? সুমনের মৃত্যুর কারণ খুঁজতে গিয়ে রবি আবিষ্কার করে খুনি কোনো সাধারণ ব্যক্তি নয়। সে প্রতিটি হত্যার আগে একটি সংকেত দিয়ে যায়, যেন পুলিশকে ইঙ্গিত দিতে চায়। সুমনের মৃত্যুর আগে তার ডেস্কে একটা নোট পাওয়া যায়, আগামী টার্গেট। রবি বুঝতে পারে এই খুনি একজন সাইকোপ্যাথ, যে তার শিকারদের বেছে বেছে মারছে এবং পুলিশের সাথে খেলতে চাইছে। তার পরবর্তী টার্গেট কে হতে পারে সেটাও পরিষ্কার নয়। এরই মধ্যে রবির নিজের জীবনের হুমকির মুখে পড়ে এক অদ্ভুত ঘটনা। তার বাড়ির দরজায় পাওয়া যায় একটা পার্সেল, যার ভেতরে লেখা, তোমার সময়ও আসছে। রবি এবার ব্যক্তিগতভাবে এই খুনিকে খুঁজে বের করার জন্য প্রতিজ্ঞা করে। সে খুনির ছড়ানো প্রতিটি সংকেত গভীরভাবে বিশ্লেষণ করতে শুরু করে। একদিন সে বুঝতে পারে খুনি তার পরবর্তী শিকার হিসাবে বেছে নিচ্ছে শহরের এক বড় ব্যবসায়ীকে। রবির কেমন যেন মনে হয় প্রত্যেক সম্প্রদায়ের একটা করে মানুষকে সে খুন করছে। অনন্যা সমাজসেবী, সুমন নিজের প্রশাসনিক কর্তার সঙ্গে যুক্ত,
এইবার নিশ্চয়ই কোনো বড় ব্যবসায়ী হতে পারে। রবি ভট্টাচার্যের মন অস্থির। সুমনের মৃত্যুর পর থেকে এক মুহূর্ত সে শান্তিতে ঘুমোতে পারছে না। তার মনে ক্রমাগত একটা প্রশ্ন ঘুরছে, সুমন কেন? এই খুনি কি তাকেও ইচ্ছে করে এই খেলায় টেনে আনছে? যদি তাই হয় তবে সে কেন? এইসব ভাবতে ভাবতেই রবি একটি সিদ্ধান্ত নেয়, যেভাবেই হোক খুনিকে সে জ্যান্ত ধরবে। অনন্যা সেন এবং তার ছেলে আদিত্যর খুনের তদন্ত এখনো চলছে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছোট ছোট সূত্র পাওয়া যাচ্ছে, কিন্তু তারা যেন কোনো কিছুর ইঙ্গিত দিতে চায় না। যেটুকু প্রমাণ রবি হাতে পেয়েছে তা তাকে এক নতুন রহস্যের সামনে দাঁড় করিয়েছে। খুনি যেন চায় রবি তার পাতা ফাঁদে ধীরে ধীরে পা দিক। রাতের বেলা যখন পুরো শহর ঘুমিয়ে, রবি একা তার অফিসে বসে খুনের মামলাগুলোই পর্যালোচনা করছিল। হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। অপরিচিত নাম্বার। সে ধীরে ধীরে ফোনটা তোলে। অজানা এক কণ্ঠ বলে, রবি, তুমি কি আমার খেলা পছন্দ করছো? রবি হঠাৎ চমকে যায়। এই কণ্ঠস্বরটা সে আগেও শুনেছে। এটা সেই একই ব্যক্তি যে আগে আরেকবার ফোন করেছিল। কে তুমি? এসব বন্ধ করো। অজানা কণ্ঠ হাসতে হাসতে বলে, বন্ধ করব? খেলা তো এখন শুরু হয়েছে। পরবর্তী শিকার কে জানতে চাও? রবি শ্বাস বন্ধ করে শোনে। অপরিচিত কণ্ঠটা ধীরে ধীরে বলে, তোমার বড় ব্যবসায়ী বন্ধু রণজিৎ বোস। আজ রাতেই যদি তাকে বাঁচাতে পারো তবে আমি তোমাকে জয়ী বলবো। ফোন কেটে যায়। রবি দ্রুত তার অফিস থেকে বেরিয়ে যায়। তার মনে শুধুই রণজিৎ বোসের কথা ঘুরছে। সে কি সত্যি খুনির পরবর্তী লক্ষ্য হতে চলেছে? রবি দ্রুত তার গাড়ি চালিয়ে রণজিৎ বোসের বাড়ির দিকে রওনা হয়। রাত তখন গভীর। রাস্তায় একটিও গাড়ি নেই। তার মন যেন কেমন অস্থির হয়ে উঠেছে। রণজিৎ বোসের নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালো, তবে এই খুনি এতই দক্ষ যে কোনো নিরাপত্তা ব্যবস্থা তাকে আটকাতে পারবে না। রণজিৎ বোসের বাড়ির সামনে পৌঁছে রবি দেখে বাড়িটি অন্ধকারে ঢেকে আছে। কোনো সিকিউরিটি গার্ড নেই। সবাই যেন কোথায় হারিয়ে গেছে। সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়। হঠাৎ করেই দরজা খোলা পাওয়া যায়। ভেতর থেকে কোনো শব্দ নেই, অথচ নিজে রবি জানে এই বাড়িটা ঘেরাও হয়ে থাকে গার্ডে। রবি পিস্তল বার করে ভেতরে প্রবেশ করে। পুরো বাড়িটাই যেন একটা বিরাট বড় ফাঁদ। একদিকে নিঃশব্দ অন্ধকার, অন্যদিকে খুনির গোপন উপস্থিতি। হঠাৎ করে ওপরের তলা থেকে একটা আওয়াজ আসে। রবি সাবধানে ওপরে উঠে দেখে রণজিৎ বোস মেঝেতে পড়ে আছে। তার শরীর নিথর। চোখের সামনে আবার সেই অপরিচিত দৃশ্য, বিনা রক্তপাতের নিখুঁত খুন। তুমি তুমি এখানে এসেছিলে, আমি জানি। তুমি আবারও আমাকে ধোঁকা দিলে। পেছন থেকে হঠাৎ এক কণ্ঠস্বর শোনা যায়, রবি, তুমি খুব ধীর। আর কতবার বলবো, তুমি আমাকে ধরতে পারবে না। রবি পেছনে ঘুরে তাকায়। অন্ধকারের মধ্য থেকে একজন মুখোশ পরা ব্যক্তি ধীরে ধীরে বেরিয়ে আসে। রবি তাকে ধরতে ছুটে যায়, কিন্তু মুখোশ পরা খুনি নিঃশব্দে পালিয়ে যায়। খুনির হাত ছাড়া হওয়ার পর রবি রণজিৎ বোসের মৃতদেহের কাছে গিয়ে বসে। কিছু একটা খুঁজতে থাকে। খুনি কি কোনো ক্লু রেখে গেছে? ঘর তন্ন তন্ন করে খুঁজে সে ছোট্ট একটা কাগজের টুকরো পায়। সেখানে লেখা, এই গল্পে নায়ক হতে গেলে আরো বুদ্ধি লাগবে রবি। রবি বুঝতে পারে এটা খুনির পরবর্তী চ্যালেঞ্জ। সে কোনো সাধারণ খুনি নয়। সে একজন সাইকোপ্যাথ যে পুলিশের সাথেই মানসিক খেলা করছে। এদিকে রণজিৎ বোসের খুনের ঘটনাটি রবিকে আরো এক ধাঁধার মধ্যে ফেলে দেয়। প্রতিবারই খুনি তাকে একটা ধাক্কা দিয়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু এবার তার কাছে একটা সূত্র আছে, সেই ছোট্ট কাগজের টুকরো। নায়ক হতে গেলে আরো বুদ্ধি লাগবে। এই বাক্যটি রবির মনে সন্দেহ জাগাচ্ছে। খুনি কি কোনো বিশেষ মেসেজ দিচ্ছে? রবি নিজের অফিসে ফিরে যায়। একটার পর একটা খুন, অথচ কোনো সঠিক সূত্র নেই। হঠাৎ তার মাথায় একটা চিন্তা আসে।
এই খুনগুলো শুধু ধাঁধা নয়, এর পেছনে একটা বিশাল ষড়যন্ত্র আছে। খুনি কি সত্যি একা কাজ করছে, নাকি কোনো গোপন চক্রের অংশ? রবি কাগজের টুকরোটা নিয়ে আবারও খুঁটিয়ে দেখে। হঠাৎ তার চোখ পড়ে কাগজের নিচের দিকে একটুখানি লাল রঙের দাগ, খুব ছোট কিন্তু পরিষ্কারভাবে দৃশ্যমান। এটা রক্ত নয়, অন্য কিছু, মনে হয় কোনো বিশেষ রঙের মিশ্রণ। এটা কি কোনো কোড হতে পারে? রবি দ্রুত ল্যাবের সাথে যোগাযোগ করে। ল্যাব থেকে জানানো হয় এটা এক ধরনের বিশেষ রাসায়নিক যা শুধুমাত্র শিল্পপণ্য তৈরির সময় ব্যবহৃত হয়। এই ধরনের রং খুব নির্দিষ্ট কিছু জায়গায় পাওয়া যায়। রবি বুঝতে পারে খুনি হয়তো তার পরিচয় গোপন করার জন্য এই বিশেষ রং ব্যবহার করছে। এর পরের দিন রবি অফিসে বসে ল্যাবের রিপোর্ট পরীক্ষার অপেক্ষায় ছিল। তার ফোনে আবার সেই অপরিচিত নাম্বার থেকে কল। রবি, তুমি কি এবার একটু এগিয়ে এসেছো? তবে সময় শেষ হয়ে আসছে। এবার তোমার জন্য আর একটা উপহার আছে। সন্ধ্যায় পুরনো লালবাড়িতে এসো। রবি জানত লালবাড়ি শহরের এক প্রান্তে পুরনো এক বাড়ি, যেখানে বহু বছর আগে রহস্যজনকভাবে কিছু মানুষ খুন হয়েছিল। সেই বাড়িটা এখন ভাঙা এবং পরিত্যক্ত। তার বুকের মধ্যে উত্তেজনা আর শঙ্কা তৈরি হয়। সে বুঝতে পারে খুনি এবার তাকে সরাসরি ফাঁদে ডেকে নিচ্ছে। রাতের বেলা রবি একা গাড়ি চালিয়ে লালবাড়ির সামনে পৌঁছায়। জায়গাটা পুরো অন্ধকারে ডুবে গেছে। চারিদিকে গাছপালা, ভাঙা জানালা আর ভয়ের পরিবেশ। ভেতরে ঢুকতেই সে দেখতে পায় একটা মোমবাতি জ্বলছে এবং সামনে রাখা আছে একটা ছোট্ট বাক্স। রবি ধীরে ধীরে বাক্সটার কাছে এগিয়ে যায়। বাক্সটা খুলতেই দেখতে পায় একটা ফোন এবং ফোনের স্ক্রিনে লেখা আছে ভিডিও চালাও। রবি ভিডিওটা চালায়। স্ক্রিনে ভেসে ওঠে রণজিৎ বোসের হত্যার মুহূর্ত। সেই মুহূর্তে খুনি নিজের মুখটা ক্যামেরার সামনে আড়াল করে রেখেছে, কিন্তু তার হাতে একটা বিশেষ আংটি আছে যা রবির চোখে পড়ে। আংটির গায়ে খোদাই করা একই চিহ্ন, একটা ত্রিভুজের মতো চক্র, যা দেখে রবি হঠাৎ চমকে ওঠে। এই চিহ্ন সে আগে দেখেছে। এই শহরের এক প্রাচীন সংস্থার প্রতীক, যারা গোপন কাজে লিপ্ত ছিল। সেই সংস্থার মূল কাজ ছিল সমাজের উচ্চবিত্তদের জন্য সুরক্ষা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করা। কিন্তু বছর কয়েক আগে সেই সংস্থা হঠাৎ ভেঙে যায়। রবি বুঝতে পারে এই খুনের পেছনে সেই সংস্থার সাথে কোনো যোগসূত্র থাকতে পারে। রবি দ্রুত সেই সংস্থার পুরনো নথি খুঁজতে শুরু করে। কি ব্যাপার, এতগুলো দিন হয়ে গেল? স্যার, আমরা চেষ্টা করছি। না 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 রবি, চেষ্টা করলে হবে না। শহরের মধ্যে পরপর খুন, অথচ আমাদের হাত পা আটকা। দেখো, আমারও তো ওপর মহল থেকে প্রেশার আসছে নাকি? মন্ত্রীরা আমাকে চেপে বসে আছে। স্যার, খুব শিগগিরই এর সমাধান হবে আশা করি। রবির নতুন সহকর্মী অরিন্দম সাহায্য করতে এগিয়ে আসে তাকে। তারা শহরের পুরনো লাইব্রেরিতে যায়, যেখানে সেই সংস্থার কিছু নথি সংরক্ষিত ছিল। সেখানে গিয়ে রবি জানতে পারে সংস্থার কিছু গোপন এবং সক্রিয় প্রতিক্রিয়া চলছে আজও। তারা নিজেদের কাজকে আড়ালে রেখেছে এবং সাধারণ মানুষের চোখের আড়ালেই নিজেদের কাজকর্ম চালাচ্ছে। হাসপাতাল থেকে শুরু করে স্কুল, কারখানা, সব কিছুর সঙ্গেই এরা ওতপ্রোতভাবে যুক্ত। অরিন্দম বলে, রবি, এই চিহ্ন তো পুরনো, কিন্তু এর মানে কি হতে পারে? রবি বলে, এটা শুধুমাত্র একটা সংস্থা নয়, এটা তাদের শক্তি এবং ক্ষমতার প্রতীক। এই খুনি সেই সংস্থার কেউ হতে পারে, অথবা তাদের সাথে কোনোভাবে জড়িত। রবি এবার বুঝতে পারে এই খুনের পেছনে শুধু ব্যক্তিগত প্রতিশোধ নয়, এর সাথে আরো বড় কোনো ষড়যন্ত্র জড়িয়ে আছে। রবি এবং অরিন্দম সংস্থার নথিগুলো খুঁজে বের করার পর তাদের সামনে খুলে যায় এক গভীর রহস্যের দরজা। এই সংস্থার এক সময়ের প্রধান সঞ্জয় বসু বহু বছর আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন। রবি নিশ্চিত এই খুনের কেসে সঞ্জয়ের সাথে কোনো না কোনো সম্পর্ক আছে। রবির মনে হচ্ছে খুনের ধাঁধার পেছনে লুকিয়ে থাকা এই চিহ্ন এবং সঞ্জয়ের নিখোঁজ হওয়ার ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে। সে সিদ্ধান্ত নেয় সঞ্জয়ের পরিবার এবং
সংস্থার বাকি সদস্যদের সম্পর্কে খোঁজ নিতে হবে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খুনির পরবর্তী পদক্ষেপ। রবির অফিসে ফেরার কিছুক্ষণ পরেই তার ফোনে আবার একটা অজানা নাম্বার থেকে কল আসে। এইবার খুনির গলায় স্পষ্ট একটি চ্যালেঞ্জ শোনা যায়। অজানা কণ্ঠ বলছে, তুমি আমাকে এত সহজে ধরতে পারবে না রবি। তুমি যতই খোঁজো, আমি আরো গভীর ছায়ায় লুকিয়ে থাকবো। তবে এবার তোমার জন্য একটা উপহার আছে। মৃত্যুর কাছ থেকে তোমাকে বাঁচানোর শেষ সুযোগ। লেক রোডের পরিত্যক্ত বাড়িতে চলে এসো। তুমি কি সাহসী নাকি তুমি ভীতু সেটাই প্রমাণ করো। রবি ভেবে দেখলো এটাও স্পষ্টভাবে একটি ফাঁদ, কিন্তু তার কাছে তো কোনো বিকল্প নেই। স্যার আমি না আমি একাই। না স্যার, আপনি একা না, আমিও যাব। খুনির খেলা শেষ করতে হলে তাকে সেই বাড়িতে যেতেই হবে। অরিন্দমকে নিয়ে সে লেক রোডের পরিত্যক্ত বাড়ির দিকে রওনা দেয়। রাত্রির ঘন আধারে ডুবে থাকা লেক রোডের সেই পুরনো বাড়ি থেকে একটা শীতল বাতাস এসে রবির গায়ে লাগে। বাড়িটা বাইরে থেকে পরিত্যক্ত দেখালেও ভেতরে যে কিছু চলছে সেটা স্পষ্ট। বাড়ির চারপাশে কোনো আলো নেই, শুধু একটা জানলা থেকে হালকা আলো দেখা যায়। রবি এবং অরিন্দম বাড়ির দিকে পা বাড়ায়। দরজাটা অদ্ভুতভাবে খোলা, যেন কেউ ওদের জন্যই অপেক্ষা করছে। ভিতরে ঢুকতেই দেয়ালে লাগানো কিছু পুরনো ছবি নজরে পড়ে। সব ছবিতেই একটি মুখ, সঞ্জয় বসুর। অরিন্দম চোখ বড় করে বলে, এটা তো সেই সঞ্জয় বসুর ছবি, সংস্থার প্রধান। রবি চুপচাপ সামনে এগিয়ে যায়। বাড়ির ঘরের মেঝেতে একটা ছোট্ট বাক্স রাখা। রবি বাক্সটা খুলতেই একটা ভয়াবহ দৃশ্য দেখে চমকে ওঠে। বাক্সের ভেতরে একটি মানুষের কাটা আঙ্গুল। আঙ্গুলটিতে সেই একই চিহ্ন খোদাই করা রয়েছে, ত্রিভুজের মতো চক্র। রবি তৎক্ষণাৎ বুঝতে পারে খুনি শুধুমাত্র খেলা করছে না, সে রবিকে সরাসরি হুমকি দিচ্ছে। তার পদক্ষেপ পরবর্তীতে কি হতে চলেছে। রবি আর অরিন্দম দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক সেই সময় পেছন থেকে একটা বিকট আওয়াজ। রবি পেছনে তাকাতেই দেখে একটা ছায়ামূর্তি খুব দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। রবি চিৎকার করে ওঠে, অরিন্দম দৌড়াও! তারা প্রাণপণে দৌড়াতে শুরু করে, কিন্তু ছায়ামূর্তিটি ক্রমাগত তাদের পেছনে ধাওয়া করছে। রবি তার বন্দুক বের করে ছায়াটার দিকে গুলি চালায়, কিন্তু গুলি ছায়াকে স্পর্শও করতে পারে না। একটা সময় একটা বুলেট রবির কাঁধে এসে লাগে। সে ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ে। অরিন্দম তাকে টেনে নিয়ে গাড়ির দিকে দৌড়াতে থাকে। ছায়ামূর্তিটি কিছুক্ষণ পর গাছের আড়ালে অদৃশ্য হয়ে যায়। রবি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। ডাক্তারের চিকিৎসায় তার শরীর কিছুটা সুস্থ হলেও মন পুরোপুরি অশান্ত। খুনি তাকে এইবার শারীরিকভাবে আঘাত করেছে, কিন্তু কেন? কি প্রমাণ আছে যা সে লুকিয়ে রেখেছে? এরপরই রবির ফোনে একটা মেসেজ আসে। মেসেজে লেখা, এটা তো শুধু শুরু রবি, শেষ দেখতে চাইলে আমার খোঁজ করো, কিন্তু মনে রেখো, যারা সত্য জানতে চায় তাদের দাম চুকাতে হয়। রবি হাসপাতালের বেডে শুয়ে আছে। কাঁধে গুলির ব্যথা এখনো ম্লান হয়নি। অশান্ত মনে, চোখে ঘুম নেই। খুনির পাঠানো মেসেজটা তার মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে। শেষ দেখতে চাইলে আমার খোঁজ করো। সে বুঝতে পারছে প্রতিটি ধাপে খুনি তাকে তার ইচ্ছে মতো চালাচ্ছে। ঠিক তখনই দরজায় নক। অরিন্দম ঢুকে বলে, একটা খবর আছে স্যার, সঞ্জয় বসুর ব্যাপারে নতুন কিছু তথ্য পেয়েছি। রবি অরিন্দমকে মাথা ঝাঁকিয়ে বসতে বলে, কি পেয়েছিস? অরিন্দম বলে, সঞ্জয় নিখোঁজ হওয়ার আগে তার শেষ মিটিং ছিল এক প্রভাবশালী মাফিয়া দলের সাথে। পুলিশ সেই দলের ব্যাপারে খুব গোপনে তদন্ত করেছিল। মাফিয়ারা অস্ত্র চোরাচালান করে এবং সেই দলের সঙ্গেই সঞ্জয় বসুর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই মাফিয়া দলের প্রধানের নাম সুমিত সেন। সঞ্জয় কি তাদের সাথে বেইমানি করেছিল নাকি অন্য কিছু ঘটেছিল সেটা এখনো পরিষ্কার নয়, তবে অনন্যার সঙ্গে সম্পর্ক ছিল এই সঞ্জয়ের। রবি এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর বলে, সুমিত সেনের খোঁজ নিতে হবে, কিন্তু মনে হচ্ছে খুনি আমাদের এর চেয়েও বেশি কিছু জানাতে চায়। স্যার, আরও একটা খবর,
এই সুমন, সুমন নামে একজন পুলিশ কর্মী, সেই সময় ওতপ্রোতভাবে সঞ্জয় বসুর সঙ্গে যুক্ত ছিল। পরের দিন সকালে রবি হাসপাতালে ছুটি নিয়ে সরাসরি সুমিত সেনের ডেরা খুঁজে বার করার পরিকল্পনা করে। সে জানে মাফিয়ার জগতে ঢোকা মানেই জীবনের ঝুঁকি, কিন্তু খুনির খেলা শেষ করতে হলে তাকে তো এই ঝুঁকি নিতেই হবে। অরিন্দম তার সাথে যাবে বলে সিদ্ধান্ত নেয়। তাদের প্রথম গন্তব্য হলো সুমিতের আন্ডারগ্রাউন্ড অস্ত্র গুদাম, যা শহরের বাইরে পরিত্যক্ত এক কারখানার মধ্যে বলেই খবর পাওয়া যায়। সন্ধ্যা হয়ে গেছে। রবি এবং অরিন্দম নির্দিষ্ট গুদামের কাছাকাছি পৌঁছে দেখে আশেপাশে কিছু লোক পাহারা দিচ্ছে। অন্ধকারের আড়ালে লুকিয়ে তারা ভেতরে ঢোকার পরিকল্পনা করে। রবি প্রথমেই ঢুকে পড়ে, তারপর অরিন্দম। কারখানার ভেতরে ঢুকে এক অদ্ভুত স্নায়ুযুদ্ধের অনুভূতি হতে থাকে তাদের। ভেতরে পা রাখতে না রাখতেই একটা কাঁচ ভাঙার আওয়াজ শোনা যায়। হঠাৎই পেছন থেকে কেউ একজন রবিকে ধরে ফেলে। তার হাতে বন্দুক। অজানা গলা, তোমরা বাঁচতে চাও নাকি মরে যেতে চাও? রবি বুঝতে পারে ফাঁদে পড়েছে। সে শান্তভাবে বলে, আমরা এখানে শান্তি চাই, সুমিত সেনের সাথে কথা বলতে চাই। ব্যক্তিটি হেসে বলে, তোমার কি মনে হয় সুমিত তোমাদের সাথে কথা বলবে? ঠিক সেই মুহূর্তে গুদামের দরজা খুলে যায়। ভেতরে ঢুকে আসে একজন ব্যক্তি, গা ভর্তি সোনার চেন, তার গায়ে কালো স্যুট। সে হেসে রবির দিকে তাকায়। সুমিত সেন, তোমার মতো লোকেরা আমায় খুঁজে বের করার সাহস রাখে তাহলে? রবি সুমিতের সামনে দাঁড়িয়ে। অরিন্দম ভয় পেয়ে যায়, কিন্তু রবি ধৈর্য হারায় না। সে জানে এই সুমিতই তাদের একমাত্র সূত্র। রবি বলে, আমাদের বেশি কিছু জানতে হবে না, শুধুমাত্র সঞ্জয় বসুর নিখোঁজ হওয়ার রহস্যটা পরিষ্কার করুন, কারণ আমরা জানি আপনি এর সঙ্গে জড়িত। সুমিত এক অদ্ভুত দৃষ্টিতে রবির দিকে তাকিয়ে থাকে। তারপর মুচকি হেসে বলে, সঞ্জয় বসু আমার জন্য বড় সমস্যায় পড়েছিল, কিন্তু আমি তাকে খুন করিনি। সে নিজেই নিজের কবর খুঁড়লে ফেলেছিল। রবির চোখ বড় হয়ে যায়। কবর খুঁড়েছিল মানে? সুমিতের গলায় এক ধরনের ঠান্ডা শীতলতা। সঞ্জয় তার জীবনে এমন কিছু পেয়েছিল যা প্রকাশ পেলে আমার অস্তিত্ব বিপন্ন হতো, কিন্তু সে জানতো না তার পেছনে যে আরো একজন খেলোয়াড় ছিল। সেই খেলোয়াড়ই আজ তোমাকে তাড়া করছে। রবি চমকে ওঠে, আর একজন খেলোয়াড়? রবি এখনো সুমিত সেনের কথাগুলো গুছিয়ে ভাবছে। সঞ্জয় বসু নিজেই নিজের কবর খুঁড়েছিল। তার মনে হাজারো প্রশ্ন ভিড় করে আসে। সুমিত যা বলছে তাতে স্পষ্ট সঞ্জয় নিখোঁজ হওয়ার পেছনে অন্য কেউ রয়েছে, কিন্তু সে কে? তাহলে তুমি বলতে চাও সঞ্জয়ের পেছনে এমন একজন ছিল যে তোমার থেকেও বড় এবং শক্তিশালী? সুমিত হেসে বলে, তোমার মতো ডিপার্টমেন্টের লোকের কাছে সবকিছু বলবো বলে ভাবলে ভুল করছো। কিন্তু হ্যাঁ, একটা ইঙ্গিত দিচ্ছি, তোমার জীবনের খেলাটা অনেক বড় মঞ্চে হচ্ছে। রবি কিছুটা হতাশ হয়। সে এবার সুমিতকে আরো চাপে ফেলার চেষ্টা করে। সঞ্জয় যদি কোনো গোপন তথ্য পেয়ে থাকে, তাহলে সেটা এখন কোথায়? সুমিত এবার সিরিয়াস হয়ে যায়, মুখে সামান্য চাপা ভয়। তোমাকে আমি আর কিছু বলতে পারবো না। এখানে যা ঘটছে তার চেয়েও ভয়ঙ্কর কিছু সামনে ঘটতে চলেছে। তবে হ্যাঁ, আমি একটা নাম বলে দিচ্ছি। কে? সুমিত বলে, নিশান্ত রায়। সঞ্জয়ের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিল। মাফিয়া জগতের একটা নিয়ম আছে, জানো তো? এক একটা জায়গায় এক একজনকে দায় ভার দেওয়া হয়। সঞ্জয় নিশান্ত দুইজনে মিলে দাপিয়ে বেড়াচ্ছিল এখানে। শুধু সে নয়, তার সহকর্মীরাও। অনন্যা বসু সঞ্জয়ের ডান হাত, কিন্তু নিশান্তের সঙ্গেও তার গোপন সূত্রে সম্পর্ক ছিল। সে চেয়েছিল দুইজনের সঙ্গে একইভাবে সময় কাটাতে। সাক্ষী হিসাবে ছিল সুমন। সেও অনন্যার আর এক ভালোবাসার লোক বলতে পারো। এই কারণেই পরপর এতগুলো খুন করেছে নিশান্ত। সে আর কিছু হোক, নিজের জায়গায় কাউকে আসতে দেবে না। সঞ্জয়কেও না, অনন্যাকেও না, এমনকি তোমাকেও না। নিশান্ত রায়, এই নামটা রবির মাথায় ঝাঁকুনি দেয়। নিশান্ত রায় একজন প্রভাবশালী ব্যবসায়ী, কিন্তু তার অতীত খুব ধোঁয়াশায় মোড়া।
তার নাম আগেও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল, কিন্তু কখনোই কিছু প্রমাণ হয়নি। তাহলে চুপ করে থেকে কিছুক্ষণ সুমিত বলে, এই মাফিয়াদের জন্যই কিন্তু সবাই টিকে রয়েছে হে। যত সমাজসেবী বলো আর যতই রাজনৈতিক কর্তারা বলো, চালাচ্ছি তো আমরাই নাকি? আমাদের ব্যবসার টাকা দিয়েই তো কালোবাজারি, তারপরে স্মাগলিং, রাহাজানি, খুন, সব কিছু তো আমরাই। আমাদের শেকড় ধরতে যাওয়া মানে এই তো দেশের সীমানা পার করে অন্যত্র ছুটে যাওয়া। আমাদের হাত কয়েক শত গুণ লম্বা, তোমরা কল্পনাও করতে পারবে না। যখন তোমাদের কাছে ধরা পড়ে তখন সামান্য কিছু অংশ হয়তো, বাকিটা সশরীরে দাপিয়ে বেড়ায় অন্যত্র। রবি নিশান্তের নাম শুনে সুমিতকে ধন্যবাদ জানিয়ে গুদাম ছাড়তে চায়, কিন্তু ঠিক তখনই একটা ফোনে রিংটোন বেজে ওঠে। সুমিতের চোখ বড় হয়ে যায়। সে দ্রুত ফোনটা কানে লাগায়। হ্যালো, হ্যাঁ সব ঠিক আছে। না না, ওরা চলে যাচ্ছে। কথাগুলো বলতে বলতেই সুমিত হঠাৎ থেমে যায়। তার মুখে ভয়ানক আতঙ্কের ছাপ পড়ে। ফোনের ওপাশ থেকে কেউ খুব হুমকি স্বরূপ কিছু বলছে। রবি তখন বুঝতে পারে সুমিতও এই খেলায় আটকা পড়েছে। রবি অরিন্দমের সাথে গুদাম থেকে বেরিয়ে আসে, কিন্তু তার মনে এখনো সুমিতের কথাগুলো নিয়ে চিন্তা। নিশান্ত রায়ের নাম তার কানে বাজে। এবার কি হবে স্যার? নিশান্তের কাছে যেতে হবে? হ্যাঁ, নিশান্তের সঙ্গে সরাসরি কথা বলা দরকার, কিন্তু আগে তার ব্যাকগ্রাউন্ড আরো ভালোভাবে খুঁজে দেখতে হবে। অরিন্দম মাথা নাড়ে। ঠিক আছে, আমি আপনাকে সাহায্য করব, কিন্তু সাবধানে। ওই নিশান্ত রায়ের অনেক বড় ক্ষমতা। রবি তীক্ষ্ণ চোখে অরিন্দমের দিকে তাকায়। এই মুহূর্তে আমাদের যা করতে হবে সেটা হলো নিশান্তের পেছনের কাহিনীটা খুঁজে বার করা। রবি তার ডিপার্টমেন্টের কিছু গোপন সূত্রের সাহায্যে নিশান্ত রায়ের গতিবিধি সম্পর্কে কিছু তথ্য জোগাড় করে আনে। জানা যায় নিশান্ত তার শহরতলির একটি ব্যক্তিগত ভিলায় থাকে। সেখানে খুব কম লোকই যাওয়া আসা করে। রবি সিদ্ধান্ত নেয় সরাসরি নিশান্তের বাড়িতে গিয়ে কথা বলবে। নিশান্তের বাড়িতে পৌঁছে রবি দেখে বিশাল এক দরজা দিয়ে ঘেরা বাড়ির চারপাশে প্রহরীর দল রয়েছে। তারা রবিকে ভেতরে ঢোকার অনুমতি দেয়। ভেতরে ঢুকতেই রবির সামনে এসে দাঁড়ায় নিশান্ত। বয়সে প্রায় 50-এর কাছাকাছি, তবে বেশ সুদর্শন। সে রবিকে দেখে মুচকি হেসে বলে, বাহ, একজন ডিটেকটিভ অফিসার আমার বাড়িতে। বলো, কিভাবে সাহায্য করতে পারি? রবি তার চোখে চোখ রেখে বলে, সঞ্জয় বসুর বিষয়ে কথা বলতে এসেছি। নিশান্ত হেসে বলে, সঞ্জয় বসু? আহা, এই নামটা আজকাল অনেক শুনছি, তবে আমি তো এইসব বিষয়ে কোনোভাবেই জড়িত নই। রবি একটু থেমে বলে, কিন্তু সুমিত সেন বলেছে আপনি সঞ্জয় সেনের নিখোঁজ হওয়ার পেছনে জড়িত। নিশান্তের মুখে মুহূর্তের জন্য একটা পরিবর্তন আসে। তারপর শান্তভাবে সে বলে, সুমিত অনেক কথাই বলে, সবকিছু বিশ্বাস করতে নেই। তবে একটা কথা বলবো, সঞ্জয়ের কাছে এমন কিছু ছিল যা তাকে বিপদে ফেলেছে, আর সেই জিনিসটা পাওয়ার জন্য অনেকেই খুঁজছে। কি সেই জিনিস? দেখো, আমি তোমাকে সবকিছু বলার জন্য এখানে নেই, তবে হ্যাঁ, তুমি যাকে খুঁজছো সে খুব কাছেই আছে। রবির মাথায় হাজারো প্রশ্ন ঘুরছে। নিশান্ত কি সত্যিই সঞ্জয়ের বিষয়ে কিছু জানে, নাকি সে কেবল ভয় দেখানোর চেষ্টা করছে? রবি নিশান্ত রায়ের কাছ থেকে অনেক কিছু জানতে চাইলেও তার উত্তরগুলো খুবই ধোঁয়াশায় রয়ে গেল। নিশান্ত হয়তো ইচ্ছে করেই পুরো সত্যি আড়াল করছে, কিন্তু তার কথার ইঙ্গিত স্পষ্ট। সঞ্জয়ের হাতে এমন কিছু ছিল যা তার মৃত্যুর কারণ হতে পারে। রবি নিশান্তের বাড়ি থেকে বেরিয়ে ডিপার্টমেন্টে ফিরে আসে। মাথার ভেতরে অজস্র প্রশ্ন ঘুরতে থাকে। সঞ্জয় নিখোঁজ হওয়ার পেছনে নিশান্তের মতো একজন প্রভাবশালী ব্যক্তির হাত থাকতে পারে, কিন্তু সঞ্জয়ের কাছে কি এমন ছিল যা এত শক্তিশালী মানুষদের কাছে হুমকি হয়ে উঠেছিল? রবি তখনই তার টিমমেট অরিন্দমকে ফোন করে। অরিন্দম, এই নিশান্ত রায়ের ব্যাকগ্রাউন্ড চেক করো। ওর সাথে কারা মেলামেশা করে এবং ওর ব্যবসায়িক সম্পৃক্ততা কোথায়? নিশান্ত রায়ের সম্পত্তি ও ব্যবসা বহুমুখী স্যার, তবে ওর বেশিরভাগই সেল কোম্পানির আড়ালে লুকোনো। আমি তার আর্থিক লেনদেনগুলো দেখছি, কিছু অবৈধ লেনদেনের সূত্রও আছে। রবি একটু চিন্তা করে বলে, ওগুলো খতিয়ে দেখো।
সঞ্জয়ের শেষ ফোন কলের লোকেশনটাও বের করতে হবে। আমি মনে করি সেখান থেকে কিছু সূত্র আমরা পেতে পারি। রবির নির্দেশে অরিন্দম সঞ্জয়ের শেষ ফোন কলের লোকেশন ট্রেস করে। লোকেশনটা শহরের এক অব্যবহৃত কারখানা এলাকায়, যেখানে আগেও একবার মাদক পাচারের অভিযোগ উঠেছিল। রবির সাথে সাথে অরিন্দমকে নিয়ে ওই লোকজন রওনা দেয়। সন্ধ্যার আধারে যখন ওরা সেখানে পৌঁছায়, পুরো জায়গাটাই তখন অন্ধকারে আচ্ছন্ন। কারখানার চারপাশে লোহার গেটগুলোই মরচে ধরে গেছে এবং ভেতরে ঢোকার পথগুলো গাছপালা দিয়ে ঢেকে গেছে। রবি আর অরিন্দম নিঃশব্দে চারপাশ পর্যবেক্ষণ করে। অরিন্দম, এখানে কিছু গোপন কার্যক্রম চলছে। এখানে ঠিক নতুন কিছু একটা আছে, নিঃশব্দে ভাবে অরিন্দম। রবি একদম সামনে গিয়ে দেখে কারখানার মাটিতে গাড়ির টায়ারের তাজা দাগ। লোকেশনটা খুব সন্দেহজনক মনে হয় তার কাছে। হঠাৎই তারা একটা গাড়ির শব্দ শুনতে পায়। গাড়িটি কারখানার দিকেই এগিয়ে আসছে। রবি আর অরিন্দম দ্রুত একটা পাশের ঝোপের মধ্যে আড়ালে লুকিয়ে পড়ে। গাড়িটা থামে। দুইজন লোক নেমে আসে। ওদের একজনের হাতে একটা সুটকেস। সবকিছু ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, তবে আমাদের দ্রুত কাজ শেষ করতে হবে। নিশান্ত জানিয়েছে কালকের মধ্যেই জিনিস পৌঁছে দিতে হবে। নিশান্ত? তাহলে এখানে কিছু বড় ধরনের পাচার চলছে। লোক দুইজন কারখানার ভেতরে ঢুকে পড়ে। রবি আর অরিন্দম চুপি সারে ওদের অনুসরণ করে। ভেতরে ঢুকে ওরা যা দেখে তাতে ওদের চোখ ছানা ভরা হয়ে যায়। পুরো কারখানাটি আসলে একটা গোপন গুদাম ঘর, যেখানে মাদক আর অবৈধ অস্ত্র মজুত করা। অরিন্দম ফিসফিস করে বলে, আমরা অনেক বড় কিছু ধরে ফেলেছি স্যার। রবি সজোরে মাথা নাড়ে। হ্যাঁ, কিন্তু এখানে অন্য কিছু আছে যা আমাদের জানতে হবে। নিশান্তের পেছনে রয়েছে, আর এই কারখানার সাথে সঞ্জয়ের কি সম্পর্ক সেটা বার করতে হবে। ঠিক তখনই কারখানার ভেতরে আরো কয়েকজন লোক প্রবেশ করে এবং তাদের মধ্যে একজন যাকে রবি চিনতে পারে, সুমিত সেন। সুমিত এখানে কেন? রবি তাকে দেখে অবাক হয়, কিন্তু কোনো ভুল বুঝতে চায় না। সুমিত নিশ্চয়ই কোনোভাবে এই চক্রের সঙ্গে যুক্ত। সব ঠিক আছে, নিশান্তকে জানিয়ে দাও সব পণ্য প্রস্তুত। এখন এখান থেকে আর কোনো ঝামেলা হবে না। সুমিত কার সঙ্গে যেন ফোনে কথাটা বলে। রবি বুঝতে পারে সুমিতও নিশান্তের দলের লোক। তার মাথায় ধীরে ধীরে সবকিছু পরিষ্কার হতে শুরু করে, কিন্তু এখনো অনেক প্রশ্নের উত্তর বাকি। রবি অরিন্দমকে ইশারায় সরে যেতে বলে। তাদের দ্রুত পরিকল্পনা করতে হবে, কারণ এখান থেকে তথ্য বের করা সহজ হবে না। কিন্তু ঠিক তখনই রবি পেছনে একটা শব্দ শুনতে পায়। কেউ যেন একজন তাদের পিছু নিয়েছে। রবি দ্রুত ঘুরে দাঁড়ায়। তার মুখোমুখি আসে নিশান্ত রায়ের একজন গুন্ডা। তার হাতে বন্দুক এবং চোখে হত্যার স্পষ্ট ইঙ্গিত। কারখানার অন্ধকারে সশস্ত্র গুন্ডার মুখোমুখি হয়ে রবি দ্রুত নিজের পরিস্থিতি বিশ্লেষণ করে। অরিন্দম তার পাশে দাঁড়িয়ে। তারা দুইজনেই জানে যে এক ভুল পদক্ষেপ তাদের জীবন নিয়ে নিতে পারে। গুন্ডা ধীরে ধীরে এগিয়ে আসে, বন্দুকের মুখ রবির দিকে তাক করা। গুন্ডা হেসে বলে, তোমরা এখানে কি করছো? খবরের কাগজে মরার খবর ছাপাতে চাও নাকি? রবি শান্ত থাকে। আমরা তো শুধু একটু ঘুরে দেখছিলাম। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমরা বিপদের মুখে পড়তে চাই না। গুন্ডা তীর্যক ভাবে হেসে বলে, তোমরা অনেক বড় ভুল জায়গায় পা রেখেছো। নিশান্ত স্যার জানেন যে তার কোনো জীবিত শত্রু থাকবে না। ঠিক তখনই অরিন্দম এক ঝটকায় গুন্ডার হাত থেকে বন্দুকটা কেড়ে নেয় এবং তাকে মাটিতে ফেলে দেয়। গুন্ডা প্রতিরোধের চেষ্টা করে, কিন্তু অরিন্দম তাকে আঘাত করে সংজ্ঞাহীন করে ফেলে। রবি বলে, দ্রুত এখান থেকে বেরিয়ে চলো। আমাদের নিশান্তের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে, কিন্তু আরো কিছু জানতে হবে আমাদের। রবি আর অরিন্দম কারখানা থেকে বেরিয়ে আসে এবং দ্রুত ডিপার্টমেন্টের দিকে রওনা দেয়। পথে রবি সিদ্ধান্ত নেয় নিশান্তকে এক্ষুনি মুখোমুখি করতে হবে, তবে তাকে ফাঁদে ফেলতে হবে, কারণ তার অবস্থান এবং প্রভাব খুব শক্তিশালী। সঞ্জয়ের মৃত্যু আর এই মাদক পাচার চক্রের মধ্যে কোনো গভীর যোগসূত্র রয়েছে যা এখনো পুরোপুরি স্পষ্ট হয়নি। ডিপার্টমেন্টে ফিরে গিয়ে রবি এবং অরিন্দম পরিকল্পনা করে কিভাবে নিশান্তকে গ্রেপ্তার করবে। তারা নিশান্তের ফোন কলের রেকর্ড সংগ্রহ করে এবং প্রমাণিত হয় যে নিশান্ত তার চক্রের সাথে নিয়মিত যোগাযোগ রেখেই চলেছে। নিশান্ত এমন কিছু করতে পারবে না যা তাকে সরাসরি ফাঁসাতে পারে। আমাদের আরো বড় প্রমাণ দরকার অরিন্দম। পরবর্তী দিন রবি নিশান্তকে ফোন করে বলে যে সে তার সঙ্গে দেখা করতে চায়।
নিশান্ত প্রথমে সন্দেহ করে, কিন্তু রবির কথায় তার আগ্রহ বাড়ে। রবি ইঙ্গিত দেয় যে তার কাছে এমন কিছু তথ্য আছে যা নিশান্তকে সাহায্য করতে পারে। তোমার কাছে সত্যিই যদি কিছু থেকে থাকে তবে দেখা করো, আমি অপেক্ষা করছি। নিশান্ত ফোনে বলে হেসে। রবি অরিন্দমকে সাথে নিয়ে নিশান্তের বাড়িতে যায়, কিন্তু ভেতরে ঢুকে সে দেখে পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম। নিশান্তের বাড়ি যেন একটা দুর্গের মতো। ভেতরে অনেক নিরাপত্তারক্ষী এবং নিশান্ত তাদেরকে নিয়ে কেমন করে যেন অদ্ভুত হাসি হাসছে। তুমি জানো তো রবি, যাদের ক্ষমতা থাকে তারা সবকিছু হাতের মুঠোয় রাখতে জানে। সঞ্জয়ের ব্যাপারে তুমি যা কিছু খুঁজে পেয়েছো সেটা তোমার জীবনেও প্রভাব ফেলতে পারে। রবি শান্তভাবে বলে, আমি শুধু সত্যিটাই জানতে চাই নিশান্ত। তুমি জানো সঞ্জয় তোমার জন্যে কেন হুমকি ছিল, তাই না? নিশান্তের মুখটা বদলে যায়। সে কিছুক্ষণের জন্য চুপ থাকে, তারপর বলে, সঞ্জয়ের কাছে এমন কিছু ছিল যা আমার ব্যবসার পক্ষে বিপজ্জনক হয়ে উঠেছিল। সে আমার কিছু গোপন লেনদেন ফাঁস করতে চেয়েছিল, তাই তাকে সরিয়ে ফেলতে হয়েছিল। রবি মুখে হালকা হাসি নিয়ে বলে, তাহলে তুমি নিজেই স্বীকার করলে যে সঞ্জয়ের মৃত্যুর পেছনে তুমি ছিলে, আর বাদবাকি সব কটা খুনের পেছনে সঞ্জয় ওই দল থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। একটা সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে চেয়েছিল অনন্যার সঙ্গে, কিন্তু তুমি অনন্যাকে লালসার ফাঁদ দেখিয়ে সব তথ্য বার করে নিয়েছিলে। অনন্যা তখনও জানতো না যে সে গর্ভবতী। শেষ পর্যন্ত ছেলেটাকেও কেন? নিশান্ত হেসে বলে, তুমি প্রমাণ করতে পারবে না রবি। প্রমাণ ছাড়া আমার কিছুই হয় না। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে পুলিশের একটি দল ঢুকে পড়ে। অরিন্দম সব আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল। নিশান্তের এই স্বীকারোক্তি পুলিশ রেকর্ডিংয়ে ধারণ করেছে। নিশান্ত বুঝতে পারে যে সে ফাঁদে পড়েছে। তোমরা এটা আগে থেকেই ঠিক করে রেখেছিলে? রবি শান্তভাবে বলে, হ্যাঁ নিশান্ত, সত্যকে কেউ লুকিয়ে রাখতে পারে না। সঞ্জয়ের ন্যায় বিচার আজ হলো এবং তোমার সমস্ত অপরাধ ফাঁস হয়ে গেল। তোমাকে ছোট্ট করে একটা গল্প বলি। আজ থেকে বহু বছর আগে আমার বন্ধু আর আমি শহরে এসেছিলাম। চাকরির পরীক্ষা দিয়ে আমি পুলিশ হলেও সে চলে গিয়েছিল অন্ধকার জগতে, কারণ তার কোনো শিক্ষার সার্টিফিকেট ছিল না কোনো আউট নলেজ। অথচ মাদকাসক্তের ব্যাপারে সে যে এতটা ওয়াকিবহাল আমি নিজেও বুঝতে পারিনি। আমার সেই বন্ধু সঞ্জয় প্রেমে পড়ল এক বেশ্যার সঙ্গে, অনন্যা, যে কিনা একই সঙ্গে সুমন আর তোমাকে নাচাচ্ছিল। অনন্যাই তার কাছে আবদার করল একটা ত্রিভুজ আকৃতির অষ্টধাতুর আংটির। বহু মূল্য সেই আংটির, আর সেই আংটি দেবার জন্যে সঞ্জয় যা নয় তাই করল। নিজের জীবনে ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে পড়লো। তোমাদের সঙ্গে টিম করলো, আর টিমের মধ্যে তো আমাদের প্রশাসনিক কর্তা না থাকলে সাহায্য হবেই না। জড়িয়ে পড়ল সুমন নিজেও। কিন্তু ধীরে ধীরে ওই নারীর প্রতি লালসাটাই নরক লালসায় পরিণত হলো ওদের জীবনে। সঞ্জয়ের সেই আংটি গোপনভাবে অনন্যার সঙ্গে রাত কাটানো জানতে পেরে গেলে তোমরা। এরপরে তোমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো, তোমরা হুমকি দিতে শুরু করলে। সঞ্জয় তখন আমার সঙ্গে যোগাযোগ করলো। আমি তখন এই শহরে নেই, অন্য জায়গায় পোস্টিং। আমি বললাম, তুই এইসব থেকে বেরিয়ে আয়, তুই আমার শহরে চলে আয়, তুই ভালো থাকবি। তখনই সঞ্জয় আমাকে জানালো অনন্যা নাকি তার একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। সঞ্জয় দাবি করে সেটা তার, তাই যেতে গেলে অনন্যা অর্থাৎ সমাজকর্মী তাকে সঙ্গে নিয়েই সে যাবে। হলো না, তোমরা দিলে না। এয়ারপোর্টে পৌঁছানোর খবরটা অনন্যাই দিয়েছিল নিশান্তকে। নিশান্ত সুমনকে কল করে জানায়। তারপরই সঞ্জয়কে অপহরণ করে খুন করাটা তোমাদের বাঁ হাতের খেল। তবে সঞ্জয়ের দেহটা কোথায় সেটা যদি বলো, আজ এত বছর পরে ওটাকে সৎকার করতে পারি। নিশান্তের মুখে একটা অদ্ভুত হাসি। ওই কাটা আঙুলটাই রেখেছিলাম কেবলমাত্র, বাকি দেহটা তো কবেই অ্যাসিডে পুড়িয়ে দিয়েছি। নিশান্তকে গ্রেফতার করা হয় এবং তার সমস্ত অপরাধের রেকর্ড খতিয়ে দেখা হয়। সঞ্জয়ের হত্যার জন্যে, গোপন মাদক পাচারের জন্যে এবং অনন্যা, তার সন্তান আর সুমনের হত্যাকাণ্ডের চক্রান্ত, সবকিছুর জন্য রবি আর অরিন্দম সফলভাবেই তাদের মিশন শেষ করে।
সঞ্জয়ের মৃত্যুটা রবির কাছে ছিল একটা অনেক বড় চ্যালেঞ্জ। সঞ্জয় তার জীবনে সত্যিই সুখ আনতে চেয়েছিল একটা শান্তিপূর্ণ জীবন। যেই মুহূর্তে সুমন তাকে অপহরণ করেছিল সেই মুহূর্তে সঞ্জয় কথা বলছিল রবির সাথেই, কিন্তু সত্য বাস্তবায়িত করতে গিয়ে তার জীবনটাই চলে গেল। শেষ দৃশ্যে রবি টেবিলে বসে সঞ্জয়ের ছবি দেখে মৃদু হাসে, বলে, সত্য কখনো চাপিয়ে রাখা যায় না রে। তুই বিচার পেয়েছিস সঞ্জয়, তোর সিদ্ধান্ত ভুল ছিল না, কিন্তু তোর জীবনযাত্রাটাই তোকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল রে। এই লালসা খুব খারাপ, খুব খারাপ। আমরা সবাই জড়িয়ে রয়েছি এই নরক লালসার দ্বারে। শেষ হলো আজকের গল্প। আমি আশা করি একটি নতুন অনুভূতি এবং ভাবনা নিয়ে ফিরে যাবেন আপনারা। প্রতিটি গল্প এবং চরিত্রের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটি অনন্য ভ্রমণে নিয়ে যাবার চেষ্টা করেছি। এই কল্পনার জগতে আমরা একসাথে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়ে উঠলাম। আপনারা যদি এই গল্পগুলো উপভোগ করে থাকেন এবং কিছু ভাবনার খোরাক পেয়ে থাকেন, তবে অবশ্যই আমার পরবর্তী কল্পনার গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, এবং এই যাত্রা আপনাদের অবশ্যই অব্যাহত রাখুন। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।